আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ শুরু হয়েছে হামের টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে 18 জেলার 30 উপজেলায় শিশুদের এই প্রতিষেধক দেয়া হচ্ছে। সকাল 9টায় এই কার্যক্রম শুরু হয়। 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা এই টিকা পাবে। 30 উপজেলা হচ্ছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলসিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা। হামের উপসর্গ নিয়ে গত 20 দিনে শতাধিক রোগীর মৃত্যু হয়েছে। দর্শক, হামের টিকাদান কার্যক্রমের খবর নিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায়। প্রথমেই রয়েছে রাজশাহী থেকে ইউসুফ আদনান, এছাড়া রয়েছে বরগুনা থেকে শাহ আলী এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীর আলম। আমরা শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, রাজশাহীতে শিশুদের হামের টিকার বিষয়ে অভিভাবকদের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। হ্যাঁ সুমনা, হামের সংক্রমণ বৃদ্ধি হওয়ার পাশাপাশি বৃদ্ধির পরপরই আমরা দেখেছি রাজশাহী জেলার যে গোদাগাড়ী উপজেলা রয়েছে, গোদাগাড়ী উপজেলায় হাম রুবেলার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 9টা থেকে এই কার্যক্রম শুরু করেন রাজশাহী সিভিল সার্জন, এবং এই গোদাগাড়ী উপজেলার যে 28টি কেন্দ্র এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে প্রতিদিন 5600 জনকে টিকাদান কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং মোট 37,190 জনকে টিকা প্রদান করা হবে। এছাড়াও রাজশাহী সিটি কর্পোরেশন যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডের যে 18টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এই 18টি স্বাস্থ্য কেন্দ্রে এই টিকাদান পরিচালনা করছেন। সিটি কর্পোরেশনের যে রুটিন ওয়ার্ক রয়েছে, রুটিন টিকাদান কার্যক্রম, এই টিকাদান কার্যক্রমের অংশ হিসাবে আসলে টিকাদান চলছে এবং অভিভাবকরা আসছে। যেহেতু সিটি কর্পোরেশনে রুটিন ওয়ার্ক হিসাবে দিচ্ছে, কোনো বিশেষ ঘোষণা দিয়ে না, সেজন্য আমরা দেখেছি যে বাচ্চাদের উপস্থিতিও একটু কম, বা অভিভাবক যারা রয়েছে তাদের উপস্থিতিটা একটু আমরা কম। যেখানে শুধু চাহিদা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন এলাকায়, সেই চাহিদা অনুসারেই আসলে টিকা এখানে দিচ্ছেন যারা টিকাদান কার্যক্রমে যারা জড়িত রয়েছেন তারা। এবং আমরা দেখেছি যে সকাল 9টা থেকেই তারা অপেক্ষা করছেন এবং তারা যে চাহিদা দিয়েছেন এই চাহিদা মোতাবেক তারা টিকাদান পরিচালনা করছে। তবে বিশেষ যে কার্যক্রম আমরা বলছি সেটা 18টি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা যে বিশেষ টিকাদান কার্যক্রম চলছে সেখানে আসলে বিশেষভাবে পরিচালিত হচ্ছে। এছাড়া রাজশাহী এর যে সিটি কর্পোরেশন এর যে 18টি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে, এই স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে টিকাদান কার্যক্রমের সর্বশেষ। সুমনা। জি আদনান, ধন্যবাদ। দর্শক, এবার আমরা বরগুনায় যাচ্ছি আমাদের সহকর্মী শাহ আলীর কাছে। শাহ আলী, বরগুনায় টিকাদান কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনা কেমন দেখছেন? সুমনা, আসলে হটস্পট বরগুনায় কিন্তু আমরা দেখেছি সকাল 8টা থেকে কিন্তু এখানে টিকা দেওয়া শুরু হয়েছে এবং এই বরগুনা পৌরসভা এবং বরগুনা সদর উপজেলার 10টি ইউনিয়নে প্রায় 15টি স্পটে এই টিকা দিচ্ছেন এবং এছাড়াও বরগুনা পৌর শহরে 5টি স্থানে আসলে তারা টিকা দিচ্ছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে আমি রয়েছি, সেখানে সদর জেনারেল হাসপাতালে বর্তমানে কিন্তু টিকা শুরু হয়েছে এবং সেখানে আমরা দেখছি যে 6 মাস থেকে শুরু করে 5 বছরের শিশুদের কিন্তু টিকা দিচ্ছে। এখন পর্যন্ত প্রায় 30 থেকে 35 জনকে টিকা দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু টিকা দিচ্ছেন। অনেকেই বলছেন যে এখানে কিন্তু টিকা কিন্তু আগ থেকেই ছিল এবং অনেকে অসচেতনতার কারণে তারা কিন্তু টিকা দিতে আসেনি। যখন
এই হাম শুরু হয়েছে তারপর থেকে তারা কিন্তু আসলে টিকা দিতে আসছেন এবং সেই টিকা কর্মসূচি কিন্তু আজকে সকাল 8টা থেকে তারা সারা দেশের ন্যায় কিন্তু তারাও এখানে দিচ্ছেন এবং এই হটস্পট বরগুনায় কিন্তু এখন পর্যন্ত জেনারেল হাসপাতালে 35 জন ভর্তি রয়েছেন এবং গত 24 ঘন্টায় 9 জন এখানে ভর্তি হয়েছে এবং তাদের মধ্যে বেশিরভাগ আসলে 5 বছরের কম বয়সী শিশু রয়েছে এবং এর মধ্যে যুবকরাও রয়েছে আমরা দেখেছি এবং সবাই বলছে যে বরগুনায় এর আগেও যখন ডেঙ্গুতে হটস্পট ঘোষণা করা হয় বরগুনায় সর্বোচ্চ মানুষ কিন্তু মারা যায়, সেখানে 55 জনের মতো মারা যায়। এর পরে কিন্তু আবার এই হাম শুরু হয়েছে, সেখানেও কিন্তু বরগুনা কিন্তু প্রথম দিকে রয়েছে হটস্পটে এবং উপজেলার রয়েছে, সেখানেও কিন্তু কিছুটা উপজেলায় এই হামের সংক্রমণ দেখা গেছে এবং এখানে ডাক্তারের পরামর্শ যে আসলে মূলত সচেতন থাকতে হবে এবং এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আমেরই। এই ছিল সুমনা বরগুনা টিকা কেন্দ্র থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শালি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরেও চলছে হামের টিকাদান কার্যক্রম, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, টিকাদান কার্যক্রম কতটা নির্বিঘ্নে চলছে আর অভিভাবকদের আগ্রহ কেমন দেখছেন আমাদের জানাবেন। জি সুমনা, গাজীপুরে কিন্তু কিছুক্ষণ আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদে এবং সেখান থেকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সকল মায়েদের আহ্বান করেছেন যে যাতে 6 মাস থেকে 5 বছরের নিচে যে শিশুরা রয়েছে তাদের সকলেই আগ্রহের সহিত টিকায় দেওয়ার জন্য ব্যবস্থা করে এবং সে উপলক্ষেই কিন্তু এইখানে টিকার বুথ রয়েছে, সেই বুথে কিন্তু যে মায়েরা লাইনে গিয়ে টিকা দেওয়াচ্ছে শিশুদের এবং এইমাত্র আসলে শেষ হয়েছে যে টিকাদান উদ্বোধনী অনুষ্ঠান, আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ডাক্তার এম এ মুহিত স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং এর সাথে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ডাক্তার রফিকুল ইসলাম এবং এর পাশাপাশি গাজীপুর 2 আসনের এমপি ডাক্তার মঞ্জুরুল কবির রনি এবং এখন কিন্তু প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে এবং আগ্রহের সাথেই কিন্তু মায়েরা টিকা দিচ্ছে। পাশাপাশি গাজীপুর জেলার বিভিন্ন স্থানে কিন্তু একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে এবং গাজীপুরে কিন্তু আমরা নিয়েছি গতকাল পর্যন্ত 43 জন গাজীপুর তাজউদ্দিন আহমেদ কলেজে চিকিৎসা নিয়েছেন এবং 14 জন রোগী ভর্তি রয়েছে, যাতে গাজীপুরে আর এর সংক্রমণ, রুবেলার সংক্রমণ যাতে আর না বৃদ্ধি হতে পারে এজন্য জেলা প্রশাসক সহ সকলে চেষ্টা করছে এবং এখানে কিন্তু সিভিল সার্জন এসেছে, সিভিল সার্জন জানিয়েছেন সকল ধরনের ব্যবস্থা রয়েছে এবং সকল মায়েদের টিকায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে যাতে সকল শিশুরা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকতে পারে। তো সুমনা, এই ছিল গাজীপুর থেকে আমার কাছে রুবেলার টিকা নিয়ে সর্বশেষ তথ্য। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে আজ। এটিকে পুনরুত্থান দিবস বলা হয়। খ্রিস্ট ধর্ম মতে এদিন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। তাই খ্রিস্ট ধর্মের অনুসারীদের কাছে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় ইস্টার সানডে। এ উপলক্ষে গির্জা ও বাড়িতে চলছে নানা আনুষ্ঠানিকতা। ইস্টার সানডেতে অনেকে আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করেন। রাজধানীর তেজগাঁও গির্জায় চলছে ইস্টার সানডের আনুষ্ঠানিকতা। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত। পবিত্র ইস্টার সানডে উপলক্ষে এখন কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত জানাবেন। সুমন, আপনি যেমনটি বলছিলেন যে আজ
খ্রিস্টান সম্প্রদায়ের যে পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে, সেই সানডে উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশের বিভিন্ন গির্জায় তারা এই অত্যন্ত ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানটি উদযাপন করা হচ্ছে। এই তেজগাঁর যে গির্জা রয়েছে সেখানেও আমরা দেখেছি সকাল থেকে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন মানুষ তারা আসছেন, সেই গির্জায় বিভিন্ন নানা আয়োজন করা হয়েছে এবং কি এই মুহূর্তে সেখানে যারা ফাদার আছেন তারা আলোচনা করছেন, পাশাপাশি গান শোনানো হচ্ছে, যে শান্তি কামনায় সেই সঙ্গীত বাজানো হচ্ছে। পাশাপাশি আলোচনায় যে বাংলাদেশ সহ সারা বিশ্বে যে শান্তি কামনায় তারা দোয়া করছেন, পাশাপাশি যে যীশু খ্রিস্টের জন্মস্থান সেখানে যুদ্ধ চলতে, সেখানে যেন যুদ্ধ পরিস্থিতি বন্ধ হয়ে যেন শান্তির বর্ষিত হয়ে সে বিষয়ে আলোচনা প্রার্থনা করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশেও যেন শান্তি বর্ষিত হয়ে সে বিষয়ে তারা প্রার্থনা করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গির্জায় আসছেন এবং কি যীশু খ্রিস্টের যে আজকে যে যীশু খ্রিস্টের যে পুনরুত্থান দিবসের বিষয়ে তারা এই দিবসটিকে অত্যন্ত সম্মান জানান এবং কি সংবেদনশীল আনন্দের হিসেবে তারা দেখেন। পাশাপাশি খ্রিস্টান ধর্মমতে দিবসটিতে ঈশ্বরপুত্র যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন। পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠীরা তাদের কুসংস্কার শাসন ব্যবস্থা রক্ষায় যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করে। মৃত্যুর তৃতীয় দিন রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন বা পুনরুত্থান করেন। যীশু খ্রিস্টের পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। ইস্টার সানডে নির্দিষ্ট কোনো তারিখ পালিত হয় না, বলা হয় 21 মার্চের পর যখন আকাশে প্রথম পূর্ণ চাঁদ দেখা যায় তারপরে রোববার পালন করা হয়। মূলত গ্রেগরিয়ান ও জুলিয়ান ক্যালেন্ডার সহ বেশ কয়েকটি দিন পঞ্জিকা হিসেব মিলিয়ে বের করা হয় ইস্টারের তারিখ, যা 4 এপ্রিল থেকে 8 মের মধ্যে যে কোনো সময় হতে পারে। যার কারণে কিন্তু এই আজকে 5 এপ্রিল খ্রিস্টান সম্প্রদায় এই যীশু খ্রিস্টের এই ইস্টার সানডে পালন করেন। এই যীশু খ্রিস্টের যে পুনরুত্থান, অর্থাৎ তাকে হত্যা করার পর তিনি 3 দিন পর আবার তিনি জীবিত হন। জীবিত হয়ে যে শান্তির বার্তা তিনি প্রচার করেছিলেন, সেই শান্তির বার্তায় তার যীশু খ্রিস্টের সেই যে বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য, পাশাপাশি তাকে সম্মান জানানোর জন্য এই ইস্টার সানডেকে খ্রিস্টান সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবস হিসেবে তারা পালন করে, যা তাদের জন্য একটি উৎসবে বলা হয়। পাশাপাশি এই উৎসবে তারা বিভিন্ন শ্রেণীর পেশা মানে মিলিত হন, পাশাপাশি তারা প্রার্থনা করেন যীশু খ্রিস্টের শান্তি কামনার জন্য। সুমনা, ছিল আমার কাছে এই তেজগাঁওয়ের গির্জা থেকে ইস্টার সানডের সর্বশেষ তথ্য। সীমান্ত, ধন্যবাদ আপনাকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। এরই মধ্যে ইউরোপের শতকরা 25% রপ্তানি কমেছে বলে জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য বলছে পোশাক শিল্পের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনের নিরিখে নীতি সহায়তা দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে 4 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব। দেশের রপ্তানি আয় সিংহভাগ নিয়ন্ত্রণকারী তৈরি পোশাক খাতে গেল 8 মাসে রপ্তানিতে নিম্নমুখী ধারা বজায় রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ, অভ্যন্তরীণ নানামুখী সংকট এবং বৈশ্বিক অস্থিরতা কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইতোমধ্যে তৈরি পোশাক খাতে রপ্তানিতে নেতিবাচক ধারা শুরু হয়েছে। বাংলাদেশের টোটাল রপ্তানি খাতে কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে। ইউরোপ মার্কেটে যে রপ্তানিটা যায় সেটা আমাদের সুয়েজ কাল হয়ে যায়, যেটা আমাদের এখন ইন্টারাপ্ট হচ্ছে। ফলে ইউরোপ মার্কেটের বায়াররা একটা অনিশ্চয়তার মধ্যে আছে যে বাংলাদেশে অর্ডার প্লেস করলে পরে এটা সঠিক সময়ে যথাযথভাবে পাওয়া যাবে কিনা। এই অবস্থায় দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ব্যবস্থা ধরে রাখতে হবে। এই এক্সপোর্ট ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করেছে প্রথমে যারা আমরা যেটা বলি নন ট্র্যাডিশনাল মার্কেটের এক্সপোর্টের মধ্যে তো একটা অংশ মধ্যপ্রাচ্যে যায়, যত ইনসিগনিফিকেন্টই হোক, কেউ না কেউ তো আমরা এক্সপোর্ট করছি, তারা ক্ষতিগ্রস্ত হবে। যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে তাদের যে ক্রেতা ভোক্তা শ্রেণী, তাদের যে যুদ্ধের খরচ ওইটা তো তাদের ওখানে যে চাপবে,
চাপলে তাদের ধরেন হয়তো কনজামশন কমতে পারে। কনজামশন কমলে আমাদের উৎপাদনে এটা একটা আঘাত আসবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি পোশাক খাতের বিশ্ববাজারের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে প্রয়োজনীয় সহায়তা দেবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রেডিমেড গার্মেন্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাথে তাদের বসে যে ধরনের কোনো পলিসি সাপোর্ট যদি আমাদের দিক থেকে দরকার হয়, যে পলিসি সাপোর্টটা তাদের সহায়তা করবে, তাদের যে এক্সপোর্টটা বর্তমানে আছে সেটাকে স্টেবল রাখা, তাহলে বাংলাদেশ ব্যাংক সেই হিসাবে কাজ করবে। বিনা বাধায় রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আনতে সরকারের সহায়তা চেয়েছেন শিল্প মালিকরা। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়তে থাকলে পোশাক শিল্পে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন শিল্প মালিকরা। এ অবস্থায় শিল্পে উৎপাদন কমার পাশাপাশি কর্মসংস্থানের চাপ সৃষ্টি হতে পারে বলে মনে করছেন তারা। এই বাস্তবতা মাথায় রেখে বাংলাদেশের প্রস্তুতিটা জরুরি বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।